ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ১৭৯৮ সালে ভারতবর্ষের বড়লাট লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নামের নীতি আমদানি করেছিলেন। এই নীতির আলোকে কোম্পানির সঙ্গে এই অঞ্চলের নবাব ও নিজামরা চুক্তি করে ইংরেজদের মিত্র হয়েছিলেন। সেই চুক্তি ছিল কার্যত গোলাম ও মনিবের চুক্তি। সেই চুক্তিতে বলা ছিল ব্রিটিশরা মিত্রদের অর্থাৎ নবাব ও নিজামদের রাজ্যগুলোর ভেতরকার বিদ্রোহ আর বাইরের আক্রমণ থেকে সুরক্ষা দেবে। বিনিময়ে মিত্ররা তাদের ভূখণ্ডে ব্রিটিশ সেনাদের রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের সংস্থান সরবরাহ করবেন। বাংলাদেশ আর ভারত দুটি বন্ধু দেশ। দুদেশের মধ্যে ঐতিহাসিক মিত্রতার ইতিহাস আছে, কিন্তু একটি বিষয় সব রাষ্ট্রেরই বোঝা উচিত, অধীনতা আর মিত্রতা একসঙ্গে যায় না। সমান মর্যাদার দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, মিত্রতা হয়, এবং সেই বন্ধুত্ব বা মিত্রতা হতে হয় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক সাইফুল হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি একটু কয়েকটি তথ্য তুলে ধরি এবং এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ স্থানীয় সময় বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা যা পেয়েছি তা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি, আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটা দেখানো উচিত। পরবর্তী যে তথ্যটি আমি যদি একটু তুলে ধরি, যে এই প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, এটি শেষ হওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন, বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কিনা, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই প্রস্তাব আনা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন। আসিফ নজরুল বলেন, যে কোনো ধরনের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব। এরপর যে তথ্যটি তা হচ্ছে, ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে তার রাজনৈতিক এবং দুদেশের মধ্যে যে বাণিজ্য তাতে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন, যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে সেখান থেকেই কিনবে। উপদেষ্টা জানান, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের সংকট হবে না, তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব পণ্যের ভ্যাট কমানো হচ্ছে। এই প্রভাব জিনিসপত্রের দামের উপর পড়বে। অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে, এজন্য সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। এবং এর পরবর্তীতে যে বিষয়টি তা হচ্ছে, গত নভেম্বর মাসে রপ্তানি আয় এসেছে 411,97,00,000 $, বছর ব্যবধানে বেড়েছে 15.63%। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে 1,990,60,00,000 পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.5%। নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে 330,62,00,000 $। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 16.25%। এবং এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় 16% এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে 15.60%। হোম টেক্সটাইলে বেড়েছে প্রায় 21%। কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ। এবং এর পরে যে তথ্যটি রয়েছে তা হচ্ছে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেছেন যে, যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম। মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি। যে কোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে, যে কোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে
সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই ছিল কিছু তথ্য। আমি এখন আলোচনায় চলে যাব। আমাদের দুজন আলোচক আছেন আমাদের সাথে। আমি একটু শুরুতে যেতে চাই সাইফুল হোসেন আপনার কাছে, যেই বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই নিয়মিত কথা বলছি আমাদের অতিথিদের সাথে। আমি প্রথমে একটু আপনার কাছে যে জিনিসটা একটু প্রশ্ন রাখতে চাই, এই যে অর্থ উপদেষ্টা বলেছেন যে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলছে, এতে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, এতে তিনি আশা করছেন অথবা তিনি মনে করছেন যে তেমন কোনো প্রভাব পড়বে না। এই বিষয়ে আপনি যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আশফাক, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, দ্যাট ইজ এ ভেরি ডেলিকেট ইস্যু এবং এটা দেশের জন্য প্রচন্ডভাবে প্রয়োজনীয় ইস্যু। অর্থ উপদেষ্টা যে কথা বলেছেন যে ভারতের সাথে আমাদের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে তখন থেকে এই যে পট পরিবর্তনের পরে যে নতুন সম্পর্ক, এটা সম্পর্ক ভালো হোক খারাপ হোক, এটা কিন্তু মূলত নতুন অবস্থার মধ্যে তৈরি হয়েছে এবং এবং এই সম্পর্কটা যতটা অর্থনৈতিক তার চাইতে বেশি হচ্ছে রাজনৈতিক। কারণ আমরা সবাই জানি যে সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, তারা মূলত ভারতপন্থী বা ভারতের পারপাস সার্ভ করেছে বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। তো অর্থ উপদেষ্টার যে কথা যে বাণিজ্যিকভাবে যে প্রভাব, শুনতে পাচ্ছি, বাণিজ্যিকভাবে যে প্রভাব, এই প্রভাব তত বেশি পড়বে না। এটার ভিন্ন একটা মনস্তত্ত্ব আছে, ভিন্ন একটা কারণ আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে পলিটিক্যাল অনেক ডগমা থাকে, পলিটিক্যাল অনেক এনার্কি থাকে, পলিটিক্যাল অনেক অমতের বিষয় থাকে। যেমন ধরেন চায়নার সাথে আমেরিকার সাংঘাতিক একটা বাধ্যাবাধী প্রশ্ন আছে, তারা ডিক্লেয়ার্ড শত্রু একজন আরেকজনের। কিন্তু তাই বলে কি তাদের একজন আমেরিকার কাছে চায়না কি পরিমাণ ঋণের টাকা পায়, তারপরে তাদের বাণিজ্য কি থেমে গেছে? তা কিন্তু থামে নাই। তো ফলে আমাদের রাজনৈতিক টানাপোড়েন চলবে, সম্পর্ক এখন খারাপ হয়েছে, সম্পর্ক আবার ভালো হবে, কিন্তু বাণিজ্যিক ভাবে এটা আপাতত যেমন ধরেন আগস্টের পরেই রপ্তানি কমে গেছিল প্রায় 24%, কিন্তু ভারতের রপ্তানি সেটা বলছি যে কমে গেছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা খানিকটা স্বাভাবিক হয়ে এসেছিল। কারণ সেখানে জড়িত বিজনেসম্যানরা, তারা তাদের বাণিজ্য পররাষ্ট্র নীতির চেঞ্জ করলেও বাণিজ্য যে নীতি সেটা কিন্তু চেঞ্জ করে না। এবং ব্যবসায়ীরা সবসময় যে সরকারের কথা মেনে চলে তা কিন্তু না, যতক্ষণ না স্যাংশন দেয়। তো ফলে বাংলাদেশ এবং ভারত দুজনেরই দরকার, দুজনকেই। বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে অনেক বেশি রপ্তানি ভারত বাংলাদেশে করে। এর ফলে ভারতের ডিপেন্ডেন্স আমাদের পরে কিন্তু কম নয়, বাংলাদেশের যেমন ডিপেন্ডেন্স আছে। কারণ আমাদের টাকা যদি থাকে, আমরা যদি জিনিস কিনতে চাই, তাহলে বিশ্বের আরো বহু দেশ আছে, দে উইল এক্সপোর্ট গুডস টু আস। কিন্তু ভারত চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা এক্সপোর্ট করবে, তাদের সে এক্সপোর্টের জায়গা কিন্তু খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হবে। ফলে ভারতও চাইবে, ভারতের ব্যবসায়ীরা বিশেষ করে তারা চাইবে যে বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক যে সম্পর্কটা আছে এটা যেন বহাল থাকে এবং এই পারস্পরিক সম্পর্ক যেভাবে চলছিল সেভাবে যেন চলে। হ্যাঁ, হয়তো মনে হচ্ছে যে কিঞ্চিত এই যে সমস্যা তৈরি হয়েছে দুইটা দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতিটাও কিন্তু পট পরিবর্তনের পরে এটা একটা স্বাভাবিক পরিস্থিতি বলে আমি মনে করি। কারণ যে সরকার এতদিন ভারতকে সার্ভ করেছে, বর্তমান সরকার যে সেভাবেই ভারতকে সার্ভ করবে তা তো নয়। এবং আমাদের দেশ যেভাবে রিয়াক্ট করছে তার সাথে অনেক বেশি রিয়াক্ট করছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মিডিয়া যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশ একেবারে শেষ হয়ে গেল, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে, মানবাধিকার প্রচন্ডভাবে লঙ্ঘন হচ্ছে, এরকম বিষয় চলে আসছে। কিন্তু আলটিমেটলি কি তাই হচ্ছে? আসলে কিন্তু তাই হচ্ছে না। আমরা তো এখানে স্থির অবস্থায় আছি, বরং আমাদের এখানে সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি। এখানে মাদ্রাসা ছেলেদের থেকে শুরু করে সব ধরনের মানুষ যেন এখানে একটা দাঙ্গা না বাঁধে সেজন্য চেষ্টা করছে। তো এই যে সাময়িক যে সংকট, আমি মনে করি এই সংকটে বাণিজ্যিক প্রভাব হয়তো পড়বে এবং পড়লে সেটা দুজনের জন্যই খারাপ। কিন্তু আমি মনে করি যে একটা সময় হয়তো চলে আসবে যে দুজনের স্বার্থের কথা চিন্তা করেই দুটো দেশ চাইবে যে এক্সপোর্ট ইম্পোর্ট যেন ঠিক থাকে এবং সম্পর্কের যেন উন্নতি হয়। যদিও আপাতত আপনি যেটা মূলত বলতে চাচ্ছেন, বিষয়টি হলেও হয়তো সাময়িক হবে এবং এর প্রভাব আসলে খুব একটা বেশি হবে না বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। তবে যদি এখানে একটা কথা বলার আছে, যদি বাণিজ্যিক ক্ষেত্রে এই ডিসিশন দুই দেশ মিলে নেয় যে না,
বাংলাদেশ যদি মনে করে ভারতীয় পণ্য তারা ইম্পোর্ট করবে না, আর ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশ থেকেও তারা পণ্য ইম্পোর্ট করবে না এবং বাংলাদেশে কোনো পণ্য এক্সপোর্ট করবে না, তাহলে তো একটা সমস্যা হতেই পারে। কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি সেরকম ডিসিশনে সরকারগুলো যাবে না বা মনে হয় ব্যবসায়ীরা না যাবে না। এমন কোনো না। সম্ভাবনা নেই। সাইফুল হোসেন, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনার কাছে আসতে চাই যে এই বিষয়টি নিয়ে। আইন উপদেষ্টা, আমি অনুষ্ঠানের শুরুতে যেমন কিছু তথ্য দিচ্ছিলাম, আজকের কয়েকটি ঘটনার কথা বলছিলাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক, বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সবাই মিলে সমাবেশের প্রস্তাব আনা হয়েছে। আমার এখানে আপনার কাছে যে প্রশ্নটি, সার্বভৌমত্ব নিয়ে আসলে প্রশ্ন উঠছে কেন? এটি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে হতে পারে, নানা বিষয়ে হতে পারে, কূটনৈতিক বিষয় নিয়ে হতে পারে, কিন্তু এইখানে আসলে এই বিষয়টি নিয়ে আসলে কেন কথা বলা হচ্ছে, আমি এই জিনিসটা একটু বুঝতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্য আসলে আমি বলতে চাচ্ছি যে সার্বভৌমত্ব নিয়ে আসলে এখানে কেন কথা বলা হচ্ছে। আর আরেকটি বিষয়, সবাই মিলে যে সমাবেশের প্রস্তাব আসলে আনা হয়েছে, এই বিষয়টি আপনি ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, কূটনৈতিকভাবে কতটা সঠিক কৌশল বলে মনে করেন? ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটি এখন বাংলাদেশের সবার সামনে। আপনারা জানেন যে বাংলাদেশে গত আগস্টে একটা সরকার পরিবর্তন হয়েছে, এবং সরকার যিনি প্রধান তিনি দেশ ত্যাগ করেছেন, এবং তিনি দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি। এখন যেটা হলো যে আমরা যত যে বিগত সরকারের সময় দেশ ভারত সম্পর্কটা বলা হয়ে থাকে যে সর্বোচ্চ লেভেলের বন্ধুত্বমূলক পর্যায়ে উন্নীত হয়েছিল, এরকম একটি কথা আমরা সবসময় শুনেছি। এখন আহ, আমরা যেটা জানি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়, একটা রাষ্ট্রের জনগণের সাথে আরেকটা রাষ্ট্রের জনগণের সম্পর্ক হয়, এবং এই রাষ্ট্র এবং জনগণের সম্পর্কটা মানে পরিচালনা করে কোন একটা সরকার। কাজেই যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, সরকার কিন্তু স্থায়ী কোনো মেশিনারি নয়। সরকারের যারা ড্রাইভিং সিটে থাকেন এটা সাধারণত পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র স্থায়ী, রাষ্ট্রের জনগণ স্থায়ী। এই জন্য যে কোনো দুটো বা একাধিক রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সবসময় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে আমাদের মাথায় রাখতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণের মধ্যে কিংবা ভারতের জনগণের মধ্যে এই দুটো জিনিসে ছাপিয়ে যে নতুন জিনিসটি চোখে এসেছে, সেটি হলো যে ভারতের বর্তমান সরকারের সাথে বিগত বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে সবকিছু বিবেচনা করা হচ্ছে। আহ যেহেতু মনে করা হচ্ছে যে বিগত বাংলাদেশ সরকারের সাথে যে আব্দুল বর্তমান আল মামুন, আপনার ভারত সাউন্ডটি সরকারের, পাচ্ছি না, সাউন্ডটি কি অফ হয়ে গেছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের কথাটাই আমরা সবসময় বলবো, রাষ্ট্রের অন্তর্ভুক্ত জনগণের সাথে আরেক রাষ্ট্রের জনগণের কথা বলবো, যেহেতু দুটোই স্থায়ী। কোন দেশের সরকার কিন্তু স্থায়ী নয়, পরিবর্তনশীল। কাজে সম্পর্ক কিন্তু সরকারের সাথে সরকার এটা হবে অবশ্যই, কারণ তারা প্রতিনিধিত্ব করে, সরকার তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কিন্তু সরকার পরিবর্তনশীল। তবে এটাও ঠিক যে যখন সরকার পরিবর্তিত হয় তখন কিন্তু নতুন সরকার আসলে সেই রাষ্ট্রের পলিসিটাও একটু পরিবর্তন হয়। এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন একটা সরকার ছিল, তারা এক ধরনের পলিসি মেনটেন করেছে, এবং সেই পলিসির কারণে ভারতের সরকারের সাথে, আলটিমেটলি ভারত নামক রাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল। এখন এই সরকারটা যখন পরিবর্তন হলো, তখন আমরা কিভাবে ভারতকে মূল্যায়ন করছি, ভারত কিভাবে আমাদের মূল্যায়ন করছে, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আমার কাছে বর্তমানে মনে হয় যে, আমার কাছে না, এটা বর্তমানে স্পষ্টত যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়া এবং বিভিন্ন আলোচনা থেকে যেটা মনে হচ্ছে যে বিগত সরকারের পরিবর্তনের কারণে হয়তো তাদের স্বার্থ বাংলাদেশে যেটা ছিল সেটা হয়তো বা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে তারা এই দেশে হিন্দু সংখ্যালঘু যারা, তাদের স্বার্থ নিয়ে তারা হয়তো একটু বেশি চিন্তিত। এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা নিয়ে তারা হয়তো উদ্বিগ্ন, যেটা তারা প্রকাশও করেছে।
কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবসময় যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবেও যেটা মনে করি, যে আমরা বাংলাদেশে সংখ্যালঘু আছে বলে এভাবে দেখতে চাই না। আমরা মনে করি বাংলাদেশের সবাই হচ্ছে নাগরিক হিসেবে বাংলাদেশী, জাতিগত চেতনার দিক দিয়ে, ভাষা সংস্কৃতির দিক দিয়ে আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারি, কিন্তু নাগরিক হিসেবে আমরা সবাই বাঙালি। এবং এই নাগরিক চেতনার কারণে আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে আমরা দেখি না। কারণ এই যে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বাংলাদেশের একটা অহংকারের বিষয়। আমরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা প্রমাণ করতে হয়তো সক্ষম হব যে বাংলাদেশে যতটুকু কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি যে মাত্রায় বিগত বছরগুলোতে ছিল, এই মাত্রায় অন্য কোনো দেশে নেই। অর্থাৎ আমরা একটা উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, আমরা পারস্পরিক ক্ষেত্রে সেই আবহমান কাল থেকেই। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু এখন প্রতিভাত হয়েছে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা ভাবনার মাধ্যমে, যে হয়তোবা বাংলাদেশের বিগত সরকারের সাথে বর্তমান ভারতের পলিগত কারণে এক ধরনের ঐক্য আছে, এবং বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যেহেতু পলিসিটা পরিবর্তিত হয়েছে, সেই পলিসির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক রাজনীতি এবং গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের কি ভূমিকা হতে যাচ্ছে, ভারতের কি ভূমিকা হতে যাচ্ছে, এটা হয়তোবা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। জি এই স্পষ্ট হয়ে ডক্টর ওঠেনি। আব্দুল আল এই মামুন, ধরনের আমি যদি কনফিউশনের এই কারণেই জায়গাটাতে জি সম্ভবত বাংলাদেশের জন্য একটা চিন্তার কারণ হয়েছে যে প্রশ্নটা আপনি করেছেন, যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন হবে কেন। জি হ্যাঁ, আমি যেটা বলছি, যে মূল জায়গায় যেটা জি বলুন। আমরা আসার জন্য এই কথাগুলো বললাম, যে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? জি আব্দুল আল মামুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, জি বলুন। আচ্ছা, সম্ভবত আব্দুল আল মামুন আপনার সাউন্ডটা আমরা ঠিকমতো পাচ্ছি না, নিশ্চয়ই যে কিছুক্ষণের মধ্যে কথাটা ঠিক বলছি, হয়ে যাবে। যে কথা বলছি, এখন শুনতে পাচ্ছেন মনে হয়। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে যে প্রশ্নটা এসছে, যে সার্বভৌমত্বের প্রশ্নটা এখানে আসছে কেন, কারণ হলো যে অভ্যন্তরীণ সমস্যা থেকে কিন্তু অনেক কিছু উদ্ভব হয়, যেটা রাষ্ট্রের নিরাপত্তা তো দুই ধরনের, একটা এক্সটার্নাল সিকিউরিটি, একটা ইন্টারনাল সিকিউরিটি। সো ইন্টারনালি যখন আমরা জি মনে সৈয়দ আব্দুল আল মামুন, আমি আবার আপনার কাছে আসছি একটু পরেই। আমি একটু সাইফুল হোসেনের কাছে যেতে চাই। সাইফুল হোসেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা, আব্দুল আল মামুন বলছিলেন, এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। ব্যাপার হচ্ছে সার্বভৌমত্বের বিষয়টা এখানে আসবে কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা তো সার্বভৌম দেশ, আমরা 71 সাল থেকে তো স্বাধীন। 47 সালে যখন স্বাধীনতা এসেছিল, তারপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত আলাদা। 71 সাল থেকে তো আমরা স্বাধীন। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ কি আমাদেরকে পরাধীন মনে করে? ব্যাপার হচ্ছে আমরা তো পরাধীন নই। প্রথমত নৈতিকভাবে ইন্ডিয়াকে মেনে নিতে হবে যে আমরা স্বাধীন রাষ্ট্র। না, আর বিষয়টি যে জি বন্ধু, সাইফুল হোসেন, আমি একটু বলি। বিষয়টা হচ্ছে, আমি একটু পরিষ্কার করে দিই, না হলে এটা নিয়ে আসলে ভুল ধারণা হতে পারে। যেটি হচ্ছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। উনি আসলে প্রশ্নটি তুলেন না, আমি আমার জায়গা থেকে পরিষ্কার করে দিচ্ছি। আমি যে প্রশ্নটি রাখছি, যে আসলে এই যে বর্তমান পরিস্থিতি, এইখানে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে হতে পারে, কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে যে সার্বভৌমত্বর ব্যাপারটি নিয়ে আসলে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, অথবা এই বিষয় নিয়ে কথা হচ্ছে। সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছি। আমি মনে হয় যে আমি স্পষ্ট করতে পেরেছি। সাইফুল হোসেন বলবেন। না, আমি সেই জায়গা থেকে মানে কথাটা বলছিলাম যে আমরা কেন সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি, উপদেষ্টা মহোদয় কেন সার্বভৌমত্বের কথা বলছেন। আমরা তো সত্যি, কারণ যখন আমরা স্বাধীন হয়েছি তখন আমরা সার্বভৌম জাতি। যদি আমাদের এই সার্বভৌমত্বকে কেউ ভুলুণ্ঠিত করতে চায়, তখন বাংলাদেশের দল মত নির্বিশেষে যত মানুষ আছে সবাই তখন এক আটটা হবে। মনে মানে উপদেষ্টাও সেই কথাটাই বলতে চেয়েছেন। কারণ আমরা কি তাহলে আমি সাধারণ জনগণ হিসাবে আমার ভাবনা হচ্ছে এরকম, যে আমরা কি তাহলে সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়তে যাচ্ছি? বা যদি পশ্চিমা মানে ইন্ডিয়ান মিডিয়া গুলো দেখেন, কখনো তারা
চিটাগাং দখল করার কথা বলে, কখনো তারা আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আহ, এই এই যে বিষয়গুলো তারা তারা উঠায় নিয়ে আসছে, সেখান থেকে মনে হয় আমাদের ভাবনার মধ্যে এই জিনিসটা ঢুকছে যে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আর সেই জন্যই যে আমাদের সবাইকে একাত্তা হয়ে থাকতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি ছোট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের দুজনের সাথে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব, সাথেই থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু শুরুতে ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম বিরতির আগে আপনার সাথে, এবং আপনিও বলছিলেন, ওই প্রসঙ্গে আমি একটু আসতে চাই এবং ওই সম্পর্কিত একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। তা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী কিংবা যদি বলি বাংলাদেশের সংখ্যালঘু যে ইস্যু, এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন অথবা জটিলতা শুরু বলা চলে বিগত 3 মাসে, যদি আমরা দেখি 2-3 মাসে। এবং এক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের যদি আমরা বলি কতটা আস্থায় নিতে পেরেছে অন্তর্বর্তী সরকার, কারণ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। এই সংখ্যালঘু সম্প্রদায়কে যদি আলোচনার মাধ্যমে আস্থায় না নেওয়া যায়, তাহলে এই যে প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের কথা বলছেন, একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার কথা, এই বিষয়টি আসলে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আব্দুল মামুন। না, আপনি হ্যাঁ ঠিকই বলেছেন। আসলে যে বিষয়টা হচ্ছে যে সবার আগে দেশ, সবার আগে আমার রাষ্ট্র, সবার আগে আমার রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বার্থ। এখন রাষ্ট্র তৈরি করে জনগণ। জনগণের মধ্যে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, বিভিন্ন জাতিভেদ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কিন্তু ওই দেশের সমগ্র মানে যত ধরনের মত পথ জাতি ধর্ম থাকুক সবাই ঐক্যবদ্ধ হবে, এটি স্বাভাবিক। এবং এই ঐক্যের কাজটা করার দায়িত্ব হচ্ছে যারা সরকার পরিচালনা করবেন প্রধানত তাদের। সেই হিসেবে বর্তমানে যারা সরকারে আছেন তারা ঐক্যের উদ্যোগ নিয়েছেন, এটা স্বাভাবিক, এটা তো কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কতটুকু সফল হবেন। এখন এই প্রশ্নটাই বা আসবে কেন যে তারা সফল হবেন বা ব্যর্থ হবেন? প্রশ্নটা এসেছে নানাবিধ কারণে। প্রথমত, যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকারের এক ধরনের পলিসি ছিল, এবং বর্তমান যে সরকারটা আসছে এটা স্পষ্ট যে বর্তমান সরকারের পলিসি এবং আগের সরকারের পলিসি একরকম নয়। এই জন্য হয়তোবা এক ধরনের মানে কনফিউশন তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে বর্তমানে, মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া অসংখ্য মিডিয়ার উদ্ভব ঘটেছে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক লাইভ, বিভিন্ন ধরনের পেজ, সামাজিক মাধ্যম। জি, প্রত্যেকে বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে, মানে এক একজন ব্যক্তি এক একটা চ্যানেল তৈরি করার এখন সুযোগ আছে। এখন এই যে মনে করেন যে বাংলাদেশের 16 কোটি মানুষ ইচ্ছে করলে 16 কোটি চ্যানেল নিয়ে কাজ করতে পারে, এবং মত প্রকাশের স্বাধীনতা এত বেশি এই টেকনোলজির কারণে বিকশিত হয়েছে যে আমরা এখন প্রত্যেকে যখন যেটা মাথায় আসতেছে সেটা বলে ফেলছি। আমরা কখনো চিন্তা করছি না যে আমার এই কথাটা এই ম্যাস মিডিয়াতে যাওয়ার পরে এইটার প্রভাব কি হতে পারে, জনমতের কি হতে পারে, সেই দায়িত্বের পরিচয় আমরা দিচ্ছি না। অর্থাৎ আমাদের জনগণের মধ্যে, সেটা ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ, এই যে টেকনোলজির যে মিসইউজ আমি বলবো, এই টেকনোলজির মিসইউজের কারণে আমরা এত বেশি বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছি যে জনগণ মানে আমরা সবাই মিলে একটা কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এই জন্য যেটা হয়েছে যে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে যেহেতু কোনো স্টেবল সরকার এখন আসেনি এবং এটা কোনো রাজনৈতিক সরকার নয়, কাজেই জনগণও কিন্তু স্পষ্ট বুঝতে পারছে না যে এই সরকারটা কতদিন থাকবে বা কোন ধরনের সরকার পরবর্তীতে আসবে, তাদের ফরেন পলিসি কি হবে, সেই বা অভ্যন্তরীণ পলিসি কি হবে, তার পরিপ্রেক্ষিতে এখানকার জনগণের সাথে ভারতের জনগণের কি ধরনের টানাপোড়েন হবে। এটা কিন্তু এই আমি বলবো যে এটা মেইন সমস্যা হলো টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি ইউজের যে আমাদের একটা দায়িত্ব বোধের একটা ব্যাপার আছে, সেটা আমরা কেউ পালন করছি না। এর কারণেই যেটা হয়েছে, যেটা কনফিউশন তৈরি হয়েছে। এবং বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানে আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে, এবং প্রত্যেকটা বক্তব্যই কিন্তু আলাদা আলাদা। বিভিন্ন রাজনৈতিক দলের এক 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 রাজনৈতিক দল রাষ্ট্রটাকে কিভাবে পরবর্তীতে নির্মাণ করবেন, কিভাবে গোছাবেন,
এই ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ার কারণে আমার মনে হয় যে বাংলাদেশে যারা নিজেদেরকে মানে সংখ্যালঘু মনে করছেন হিন্দুরা, তারা হয়তো মানে আস্থা পাচ্ছেন না, বা তাদের মধ্যে হয়তো একটা ভয় ভীতি কাজ করতে পারে। তো এই ভয় ভীতি থেকে তো মানে অবশ্যই আমরা তাদেরকে সংখ্যালঘু বলি বা না বলি, তাদের মধ্যে তো একটা ভীতিবোধ সবসময় আছেই। যেমন ভারতে বিশাল মুসলমান আছে, ভারতে মুসলমানরা সংখ্যালঘু, এরকম ভাবে ভারতে কোনো কিছু হলে কিন্তু ভারতের মুসলমানরাও আতঙ্কের মধ্যে থাকে, আমাদের এখানে যেরকম হিন্দুরা আতঙ্কের মধ্যে থাকে। এখন রাষ্ট্রের সরকারের যেহেতু দায়িত্ব জনগণকে আশ্বস্ত করা, এই জন্য আমাদের বর্তমান সরকার একটা ঐক্যের ডাক দিয়েছেন, আলোচনার ডাক দিয়েছেন। আমি মনে করি যে জনগণকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিগত সরকার কি, এখন আবার আরেকটা জিনিস হয়েছে যে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি হয়েছে যে বিগত সরকার হয়তো আবার ফিরে আসতেছে। তো বিগত সরকার যদি আবার ফিরে আসে, তাহলে কি ধরনের সমস্যা হবে, আদৌ তারা আসবে কিনা, এই যে এক ধরনের ভয়ভীতি, এগুলো হয়তো অল্প কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে কি ঘটনাটা ঘটবে। হ্যাঁ, কিন্তু জনগণের মধ্যে তো এই ভয়ভীতিটা কাজ করছে। যেটা আমার মনে হয় যে আমরা যারা মিডিয়াতে কাজ করি এবং বিভিন্ন জায়গায় যারা কথা বলছি, তাদের হয়তো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কথা বলতে হবে, যাতে করে আমাদের জনগণ মানে আশ্বস্ত থাকেন যে না, আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই। আমরা যেন নিশ্চিন্ত হতে পারি যে না, সরকার সঠিক পথেই আছেন এবং তারা সঠিকভাবে জাতিকে নেতৃত্ব দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতেই তারা ক্ষমতা হস্তান্তর করে তারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। আমি মনে করি যে এই আলোচনাটা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের মাধ্যমে হয়তো বা সেটা শুরু হয়েছে আজকে যে আলোচনাটা। এবং এইটা যদি আমরা এটাকে পজিটিভলি নিই এবং আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলি, তারা যদি সবসময় এমন ভাবে কথা বলি যেন আমার কথা থেকে যেন কোনো রকম সন্দেহ তৈরি না হয় বা কোনো আতঙ্ক তৈরি না হয়, আমার মনে হয় তাহলে যে সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো নানান ধরনের ব্যাখ্যা আছে, আবার অপব্যাখ্যা আছে, প্রপাগান্ডা আছে, এর সাথে গ্লোবাল পলিটিক্স আছে। কারণ বাংলাদেশের এই ক্ষমতার পট পরিবর্তন যে শুধু বাংলাদেশের জনগণের মাধ্যমেই হয়েছে তা নয়, এটার সাথে বহু ধরনের এক্সটার্নাল ইন্টারেস্টেড গ্রুপ এবং ইন্টারনাল ইন্টারেস্টেড গ্রুপ কাজ করছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হয়েছে, সেখানে একটা সরকার পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ফরেন পলিসির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা পারস্পরিক ঘটনা আছে। আবার আপনি জানেন যে ইন্ডিয়াতেও কিন্তু যে মোদী সরকার, তাদের সাথে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে আমি বলবো যে গ্লোবাল যে একটা পলিটিক্স, এবং এখানে চায়না একটা ফ্যাক্টর আছে। তারপর আপনি দেখেন যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক যে গ্লোবাল গভর্নেন্স, তাকে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু রাশিয়া, ভারত, চীন, ইরান, এরা কিন্তু একটা গ্লোবাল সাউথ থেকে একটা প্রচেষ্টা হচ্ছে ব্রিক্স এর মাধ্যমে, তারা একটা নতুন মুদ্রা ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। এই যে সামগ্রিক বৈশ্বিক পরিবর্তন, এই সামগ্রিক বৈশ্বিক পরিবর্তনের যে আঞ্চলিক প্রভাব, সেই আঞ্চলিক প্রভাবের ফলটা বাংলাদেশের সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কি ধরনের প্রভাব বিস্তার করবে, এগুলো নিয়ে কিন্তু বিস্তর বিভিন্ন মাধ্যমে আলাপ আলোচনা হচ্ছে। এবং সেই বিভিন্নমুখী ক্যালকুলেশন আলোচনার ফলেই কিন্তু আসলে আমার মনে হয় যে একটা আহ, এই ধরনের একটা কনফিউশনাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা মনে হয় যে একটু সময় নিতে হবে আমাদের, যাতে করে এই পরিস্থিতিটা কোন দিকে যায়। আমাদের সব পক্ষকেই কথা বলার ক্ষেত্রে সংযত হতে হবে, আলোচনার ক্ষেত্রে সংযত হতে হবে। এবং আমরাও কিন্তু যেমন ভারতের বিভিন্ন মিডিয়া, যেমন আমার পূর্ববর্তী বক্তা যে বিষয়গুলোকে উল্লেখ করলেন যে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, তাতে আমরাও যেমন মনে হচ্ছে যে বাংলাদেশের এই অংশটা হাতছাড়া হয়ে যাবে, না ওই অংশটা হাতছাড়া হয়ে যাবে। আপনি ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রোহিঙ্গা একটা বিরাট সমস্যা ওখানে বিরাজ করছে। মিয়ানমারের সাথে আমাদের একটু টানাপোড়েন আছে। সো এর মধ্যে নানান ধরনের ক্যালকুলেশন আছে। আব্দুল মামুন, তো আন্তর্জাতিক জি, আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আন্তর্জাতিক বিষয়টি বলছিলেন এই জায়গায় আমাদের বাংলাদেশের রাজনীতিতে, অথবা আমি যদি বলি যে সামাজিক ব্যবস্থায় আসলে একটি বিষয় আছে, এই যে ভারতমুখী, পাকিস্তানমুখী। আমরা বিভিন্ন সময় শুনি অমুক রাজনৈতিক দলের সাথে, অমুক রাষ্ট্রের রাজনৈতিক দলের সাথে, রাষ্ট্রের বিষয়টি নয়, অথবা অমুক গোষ্ঠীর সাথে তারা ভারতমুখী, পাকিস্তানমুখী, তারা পশ্চিমামুখী, তারা
আমেরিকামুখী, তারা রাশিয়ামুখী, এই যে বিষয়গুলো বাংলাদেশমুখী আগে যদি বাংলাদেশমুখী না হয় বাংলাদেশের রাজনৈতিক দল, জনগণ অথবা গোষ্ঠীগুলো, তাহলে কি এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে অথবা যা নিয়ে আসলে এই সংস্কার এত কিছু এগুলোর সমাধান মিলবে আপনার কাছে মনে হয় আব্দুল আল মামুন? হ্যাঁ, আপনি অত্যন্ত মানে বাস্তব একটি কথা বলেছেন। আপনি দেখেন যে বাংলাদেশে রাজনীতিতে যারা জড়িত, আপনারা দেখেন যে এখানে কিন্তু অবশ্যই একটা প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে এবং প্রো পাকিস্তান একটা সেন্টিমেন্ট আছে। আমরা কিন্তু 1971 সনে স্বাধীন হওয়ার পরে আমাদের সেন্টিমেন্ট হওয়ার কথা ছিল প্রো বাংলাদেশি, কিন্তু আমরা কিন্তু সেই প্রো বাংলাদেশ বা প্রো বাংলাদেশ সেন্টিমেন্টটাকে গ্রো করতে পারিনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা আঞ্চলিক রাজনীতির যে প্রভাব আমাদের রাষ্ট্রের উপরে, সেই আঞ্চলিক রাজনীতির প্রভাব ছাপিয়ে আমরা কিন্তু এরকম উদ্ধার হতে পারিনি। যার জন্য যেটা হয়েছে যে এটা কিন্তু এটা চলমান এখন আছে। সেখান থেকে কিন্তু অবশ্যই আমাদেরকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে, এবং বর্তমান যে নতুন প্রজন্ম তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি যে তারা প্রো পাকিস্তান বা প্রো বাংলাদেশ, সরি মানে প্রো ইন্ডিয়ান এই ধরনের সেন্টিমেন্টে তারা কিন্তু বিশ্বাস করেন না। তো এখন এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া। এখন এখান থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে তো এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে। আমি আরেকটা কথা এখানে একটু ছোট্ট করে বলি এই প্রসঙ্গে। আপনি দেখেন যে বর্তমানে পুরো পৃথিবী কিন্তু গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথে বিভক্ত, এবং বাংলাদেশ দেখেন যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কিন্তু যতটুকু বুঝতে পারছি যে এই সরকারের যারা কুশীলব যারা আছেন ড্রাইভিং সিটে তারা কিন্তু গ্লোবাল নর্থের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা হয়তো খেয়াল করছি। কিন্তু বিগত সরকারে যারা ছিলেন তারা কিন্তু গ্লোবাল সাউথের মধ্যে থেকেই এক ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কাজেই বিগত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে যে গ্লোবাল নর্থের দিকে আমরা যাব নাকি গ্লোবাল সাউথের দিকেই থাকবো, কিংবা এর আগে আমাদের যেরকম একটা পলিসি ছিল যে আমরা কি সাউথ এশিয়ান রিজিওনাল পলিটিক্স এর মধ্যে থাকবো নাকি আমরা ইস্ট এশিয়ান যেটাকে বলে লুক ইস্ট বা অ্যাক্ট ইস্টের দিকে যাব, এরকম নানান ক্যালকুলেশন কিন্তু ইন্টারিম সরকার সমাধান দিতে পারবে না। কারণ তারা কিন্তু একটা ইন্টারিম মেশিনারি। তারা কাজে যে পর্যন্ত একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আমরা কি লুক ইস্টের দিকে যাচ্ছি বা অ্যাক্ট ইস্টের দিকে যাচ্ছি, নাকি গ্লোবাল সাউথকে মেনটেন করে অগ্রসর হচ্ছি, নাকি গ্লোবাল নর্থের পার্টনার হিসেবে কাজ করব। এই কনফিউশন গুলো তো দূর হতে আসলে একটু সময় লাগবে। সো জি। এই জায়গাগুলো এখানে ক্রিয়াশীল জন্য আহ, আহ, এই এই সমস্যাগুলো হচ্ছে যে জি। আমরা হয়তোবা সেই প্রো ইন্ডিয়ান বা প্রো পাকিস্তান এই ধরনের সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে জি। এইখান থেকে বেরিয়ে আসাটা খুব আসতে জরুরি হবে। আর কি। জি, আব্দুল আল মামুন আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই সময় পেলে আবারও আপনার কাছে আসবো। আমাদের হাতে একটু সময় কম। আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা বিষয় একটি আরেকটির সাথে আসলে জড়িত। একটি ছাড়া আরেকটি হয় না। আমি এমনটাই মনে করি। আমরা যদি দেখি যে বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি যে অবস্থায় আছে, আপনি কি মনে করেন সেখান থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগগুলো যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? এবং আপনি একজন অর্থনীতি বিশ্লেষক এবং আপনি অর্থনীতির সেক্টরে অনেকদিন ধরেই কাজ করছেন, জড়িত অভিজ্ঞ লোক। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি কি উদ্যোগ আসলে আরো নেওয়া যেতে পারে অথবা এখনো সময় আছে সরকারের নেওয়া উচিত, যেগুলো আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে? আপনি জানেন যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা, যেমন ধরেন আমাদের একটা ইকোনমিক ভালনারেবিলিটি ওভার দ্য টাইম শুরু হয়ে মানে তৈরি হয়েছে। এই অবস্থা কিন্তু একদিনে তৈরি হয় নাই। বিগত সরকার যে 15-16 বছর বাংলাদেশে শাসন করেছে তাদের আমলে আস্তে 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 মানে বিভিন্ন সেক্টরে ভালো করেছে, কিন্তু আমরা জানি ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে বা দেশের রাষ্ট্রযন্ত্রর বিভিন্ন অর্গানাইজেশন গুলাকে কিভাবে নষ্ট করা হয়েছে আমরা এগুলো এখন টের পাচ্ছি। কি পরিমাণ টাকা বাইরে চলে গেছে সেটা আমরা জানি। তো ফলে ওভার দ্য টাইম যে ক্ষতগুলা তৈরি হয়েছে ইকোনমিক সেক্টরে, সেটা যদি খুব অল্প সময়ে আমরা এখান থেকে রিলিভড হতে চাই বা এটাকে মেরামত করে আমরা খুব ভালো অবস্থানে চলে যাব এটা আশা করি, এটা ভুল হবে। বর্তমান সরকারের বয়স কিন্তু মাত্র কয়েক মাস, কিন্তু এবং এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এক ধরনের বিপ্লবের মধ্য দিয়ে তারা মানে ক্ষমতা গ্রহণ করেছে।
ফলে তারা এসে একটু মানে সুস্থির হয়ে বসতেও কিন্তু কিছুটা সময় লাগে। আমার যেটা মনে হয় যে 2-3 মাসের মধ্যে আমরা জনগণও, বাংলাদেশি জনগণও অত্যন্ত অধৈর্য হয়ে উঠছি, এবং আমরা বুঝতে পারছি না যে একটা ইকোনমিতে যখন দীর্ঘ ক্ষত তৈরি হয়, এই ক্ষত সারতে যে অনেকটা সময় লাগে, আমরা সেটা বুঝতেও পারছি না, আমরা ওই অ্যানালাইসিসটা বুঝিও না, এবং পাশাপাশি আমরা সময় দিতে চাই না। আমাদের যেমন পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট, তো এটা একটা সিচুয়েশনাল গভর্নমেন্ট আমি বলবো, এবং গভর্নমেন্টে যারা রাষ্ট্রযন্ত্রের সাথে যারা যুক্ত হয়েছেন অধিকাংশই হয়তো তারা অনেক অভিজ্ঞ, বয়োবৃদ্ধ, সব ঠিক আছে, বাট রাষ্ট্রযন্ত্র চালানোর অভিজ্ঞতা কিন্তু একজনেরও নাই। তারা বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, তারপরেও তারা সবার সমর্থনে এসে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন বলে আমি মনে করি। দেখেন, আমাদের ইনফ্লেশন রেট 10 ছাড়িয়েছিল, 12 হয়ে গেছিল, মানে 12 হয়ে গেছিল ফুড ইনফ্লেশন, এবং ব্যক্তিগত ইনফ্লেশন যদি ধরেন তো ইট ইজ মোর দ্যান দ্যাট। কিন্তু গভর্নমেন্ট যেটা করলো, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এসে কিন্তু কন্ট্রাকশনারি যে মনিটারি পলিসি গ্রহণ করার ফলে একটা মানে এখনো যে ফুড ইনফ্লেশন কমে গেছে আমি সেটা বলবো না, কিন্তু ইনফ্লেশন রেট কিন্তু একটু একটু কমা শুরু হয়েছে, সার্বিক ইনফ্লেশন যেটা। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছে যে ইট উইল টেক অ্যাটলিস্ট 6 মান্থস, 6 মান্থ থেকে 1 বছরের মধ্যে এটা 7% নেমে আসবে, বা এটা পরবর্তীতে আরো হয়তো কমে আসবে। তো এই যে সময়ের কথাটা বলেছে, তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেন আর যাই নেন না কেন, একটা টাইম আপনাকে ইনফ্লেশন কমাতে আপনাকে দিতে হবে, এর সাথে সাপ্লাই চেইনের ব্যাপার আছে, সেগুলোকেও যুদ্ধ আকারে নিয়ে আসতে হবে। তারপরে এনবিআর এর যে ক্ষত, সেই ক্ষত আরো ডিফারেন্ট। এনবিআর এর দেখবেন যে তাদের যে মেশিনারি, সেখানে দুর্নীতি জরাগ্রস্ত, সেখানে সেখানে কাজ শুরু করেছে, ফলে শুধু এনবিআর না, প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা অল্প অল্প কাজ শুরু করেছে, এবং এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, এবং এই কাজ খুব তাড়াতাড়ি এটা দৃশ্যমান হবে না, কিন্তু আস্তে আস্তে ক্ষতগুলো কেটে আস্তে আস্তে সেটা ক্ষত পূরণ হবে, তারপরে এটা ভিজিবল হবে। সুতরাং আমি মনে করি যে বর্তমান সরকার যে কাজগুলো হাতে নিয়েছে ইট ইজ গুড। হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন অর্থনৈতিক মানে সুস্থির অবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত, যেটা এখনো পুরোপুরি ঠিক করা যায় নাই। তারপরে ধরেন লঘুদের সাথে লঘুদের যে মানে একটা সংকট, সেটাও এখনো আমরা কাটিয়ে উঠতে পারি নাই। গার্মেন্টস সেক্টরে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন ভাবে সেখানে মারামারি থেকে শুরু করে গার্মেন্টস বন্ধ এগুলো হয়েছে, সেটাও আমরা এখনো পুরোপুরি কন্ট্রোলে আনতে পারি নাই। যে দেশের পুলিশিং ব্যবস্থাটা পুরো ভেঙে গেছিল, সেটা আস্তে আস্তে সেটা আবার গঠন করা হচ্ছে, ফলে মানে মানে একটা কথা আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, তো সারা অঙ্গে তো ব্যথা শুরু হয়েছে। ফলে সরকার যেটা আস্তে আস্তে শুরু করেছে, আমি মনে করি যে ইয়াস, স্পিড ইজ নট ভেরি ফাস্ট, বাট দে হ্যাভ স্টার্টেড ডুইং ইট। এবং এখানে বড় একটা জিনিস হচ্ছে, এখন নতুন করে টাকা পাচার হচ্ছে না, দৃশ্যমান টাকা পাচারের কথা আমরা শুনছি না। ব্যাংকিং খাত থেকে যে লুটপাট হচ্ছিল সেটা বন্ধ হয়েছে। টাকা ছাপানোর যে একটা সাংঘাতিক প্রবণতা ছিল গত সরকারের আমলে, এ সরকারের আমলে অল্প কিছু টাকা ছাপানো হয়েছে বিশেষ প্রয়োজনে, কিন্তু সেটা সাইফুল খুব হোসেন, বেশি ঠিক নয়। এই জায়গাটাতেই আমি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম। আসলে এই যে টাকা ছাপানোর যে ব্যাপারটা, আমরা 2-1 দিন আগেই মনে হয় দেখলাম যে একটি বেশ কিছু 22,000 কোটি টাকা জি মুনাফা করা রাইট হয়েছে। রাইট 22,000 কোটি টাকা ছাপানো হয়েছে। এই বিষয়টা আপনি কি বলবেন? মজার একটা ব্যাপার হচ্ছে, এই যখন এই টাকাটা ছাপানোর খবর আসলো, তার আগের সপ্তাহে জাগো নিউজ পত্রিকাতে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সে আর্টিকেলে আমি বলেছিলাম যে সরকারের উচিত টাকা ছাপিয়ে, অল্প কিছু টাকা ছাপিয়ে হলেও, এই 10-11টা ব্যাংক হ্যাঁ, যেগুলো খুবই ভালনারেবল অবস্থায় পড়ে গেছে, এবং যেখানে গ্রাহকদের আস্থা মোটে নেই বললেই চলে, তাদেরকে দেয়া উচিত। দিয়ে এই আস্থাটার সংকটটা কাটিয়ে ওঠা উচিত, কারণ আমাদের ইকোনমি কিন্তু খুব ইমোশন বেসড। ব্যাংকিং সেক্টরের প্রতি যখন মানুষের আস্থা শেষ হয়ে যায়, তখন মানুষ আর ব্যাংকে টাকা রাখবে না, তখন সে তার বাড়িতে এনে টাকা রাখবে, মানে যেখানে খুশি সেখানে সে টাকা রাখবে, কিন্তু ব্যাংকে টাকা রাখবে না, বৈধ চ্যানেলে টাকা রাখবে না। সেখানে একটা রিস্ক থেকে যায়, এই টাকা আবার পাচারের সুযোগ তৈরি হতে পারে। ফলে ব্যাংকিং সেক্টরে আস্থা ফেরানোর জন্য গভর্নমেন্ট যে অল্প টাকা চেপেছে, এটাতে ইনফ্লেশন যে খুব বেড়ে যাবে বিকজ অফ ইনক্রিজ অফ মানি সাপ্লাই, আমি সেটা মনে করি না। কিন্তু ট্রাস্টটা বিল্ড আপ হবে যদি এই খারাপ ব্যাংকগুলা, যেগুলা যেগুলা গভর্নর সাহেব বলেছিলেন যে দেউলিয়া অবস্থায় পড়ে গেছে, তারা যখন ক্লায়েন্টের বা গ্রাহকদের টাকা দিতে পারবে, তখন কিন্তু গ্রাহকরা তাদের প্রতি আস্থা স্থাপন করতে পারবে আবার, এবং যেটা এই আর্থিক খাতকে শক্তিশালী করতে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবং বাংলাদেশ ব্যাংক এই যে টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে স্বল্প পরিসরে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমারও রিকমেন্ডেশন ছিল এটা। কিন্তু
এটা যেন একটা হ্যাবিটে পরিণত না হয়। সরকারের টাকা দরকার হলেই যেন তারা টাকা চেপে সেই অভাব পূরণ করবে এমন না হয়। তাই যদি হয় তাহলে অর্থনীতি আবার ভালনারেবিলিটির দিকে যাবে। আমরা যে মানে ঘুরে দাঁড়াচ্ছিলাম সেটা কিন্তু আবার বাধাগ্রস্ত হবে। জি, সাইফুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। আমাদের দর্শকরা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ শুনতে পারবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।